ইরানকে মুছে ফেলতে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে আমেরিকাকে চাপ ইসরায়েলের, তবে এবার ভিন্ন পথে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পশ্চিম তীরের জমি দখলে ইসরায়েলের নয়া ষড়যন্ত্র, তীব্র নিন্দা হামাস ও আরবদের। ট্রাম্প কি থামাবেন নেতানিয়াহুকে? 70% দৃষ্টিশক্তি ফিরেছে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের, দ্রুত হাসপাতালে ভর্তির দাবি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শুধু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধই নয়, ভেঙে ফেলতে হবে পুরো পারমাণবিক অবকাঠামো, সরিয়ে নিতে হবে মজুত করা ইউরেনিয়াম, এমনকি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরান যখন নতুন করে আবারও আলোচনায় বসতে চাচ্ছে, তখন তেহরানের বিরুদ্ধে এমন কঠিন শর্ত রাখতে এবার আমেরিকাকে ব্যাপক চাপ দিচ্ছে গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কূটনীতির পথ খোলা রাখতে চাইছেন। এমন অবস্থায় ইসরায়েলের একরোখা অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সংকটের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনা বানচাল করতে ষড়যন্ত্র করছে ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা কূটনীতির টেবিলে বসার আগেই জটিল শর্ত আরোপ করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য যে কোনো চুক্তির ক্ষেত্রেই নেতানিয়াহুর দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, বরং ভেঙে ফেলতে হবে ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো, এমনকি দেশ থেকে সরিয়ে দিতে হবে মজুত ইউরেনিয়াম। এর মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা আলোচনা। দ্বিপাক্ষিক বৈঠকের আগে নেতানিয়াহুর এমন একরোখা অবস্থান তৈরি করছে তীব্র অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, এবার কি দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে? ইরানকে চেপে ধরার বিষয়ে একমত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প আলোচনার সুযোগ রাখতে চান, কিন্তু নেতানিয়াহু চরম সন্দিহান। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে আসে এমন দ্বন্দ্বের চিত্র। এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইরানের তেল রপ্তানি রোধে কড়া ব্যবস্থা জারি করা হবে। এখন দেশটির মোট তেল রপ্তানির 80% বেশি কেনে চীন। সেই তেল আটকে দিয়ে বেইজিংকে বিপদে ফেলার পাশাপাশি ইরানি অর্থনীতির শ্বাসরোধ করাই ছিল মূল লক্ষ্য। ধারণা করা হচ্ছে পুরনো দুই মিত্রের মতভেদ থেকেই দেখা দিতে পারে নতুন সংকট। দ্বিপক্ষীয় সমঝোতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 3টি প্রধান শর্তের কথা পরিষ্কার জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রথমত, ইরান এই পর্যন্ত যত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেগুলো দেশ থেকে বের করে দিতে হবে। দ্বিতীয়ত, শুধু সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, যেসব যন্ত্র ও স্থাপনা ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় সেগুলোও সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। তৃতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিরও চূড়ান্ত সমাধান চান তিনি। এক্ষেত্রে নেতানিয়াহুর দাবি, কোনোরকম আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানের মিসাইল কার্যক্রম পরিদর্শনের সুযোগও দিতে হবে। 2025 সালের জুনে ইরানে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুরু হওয়া যুদ্ধ 12 দিন চলে। তেল আবিবের পক্ষ নিয়ে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্রও। সেই সংঘাতের কয়েক মাস পর গত 6 ফেব্রুয়ারি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। এরপর ট্রাম্প নতুন দফা বৈঠকের ঘোষণা দেন। এবার জেনেভায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানি প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে কিছু সীমা মানতে প্রস্তুত তেহরান। তবে চুক্তির শর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কঠিন শর্ত যোগ করলে কিছুতেই সমঝোতায় যাবে না ইরান। অনেক বিশ্লেষকের ধারণা, ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিতেই এসব দাবি হাজির করেছেন নেতানিয়াহু। এখন আশঙ্কার বিষয় হল, আলোচনার টেবিলে মীমাংসা না হলে পুরো অঞ্চল পড়বে রক্তক্ষয়ী সংঘাতের মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তবে ইসরায়েল যতই ষড়যন্ত্র করুক না কেন, ভিন্ন সুরে কথা বলছে আমেরিকা। ট্রাম্পের মতোই কূটনৈতিক আলোচনার ওপরেই জোর দেওয়ার কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বললেন, ইরানের সাথে পরমাণু ইস্যুতে আগের প্রতিটি আলোচনা ব্যর্থ হলেও এবার তিনি আশাবাদী। রবিবার স্লোভাকিয়ায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
আসন্ন বৈঠকে একটি ইতিবাচক ফল আসার ইঙ্গিত দেন তিনি। এর আগে রবিবার অপর এক বৈঠকে ইরানের একজন কূটনৈতিক বলেন, শুধু পরমাণু নয়, এবারের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক সুবিধা নিয়ে চুক্তি হতে পারে। মঙ্গলবারের বৈঠককে সামনে রেখে এই তথ্য দেন ইরানি কূটনৈতিক। যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি চুক্তির বিকল্প হিসেবে ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তেহরানও ছেড়ে কথা বলছে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সহ 3 মন্ত্রীর আবেদনের ভিত্তিতে প্রস্তাবটি অনুমোদন পায়। এটিকে জমি চুরির সঙ্গে তুলনা করে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় নেতানিয়াহুকে থামাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের পশ্চিম তীরের জমি দখলে নয়া কৌশল অবলম্বন করছে ইসরায়েল সরকার। এবার অঞ্চলটির বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে নেতানিয়াহু প্রশাসন। এর ফলে খুব সহজেই ফিলিস্তিনিদের জমি কিনতে পারবে ইসরায়েলের জনগণ। 1967 সালে অঞ্চলটি দখলের পর এই প্রথম এমন পদক্ষেপ নিল নেতানিয়াহু প্রশাসন। এতে পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রস্তাবটি উত্থাপন করেন। রবিবার নেতানিয়াহু প্রশাসন এর অনুমোদন দেয়। পশ্চিম তীরের বেশিরভাগ জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়। প্রক্রিয়াটি জটিল দাবি করে 1967 সালে নিবন্ধন বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। তখন থেকেই নেতানিয়াহু সরকারের চেষ্টা ছিল এগুলো দখলে নেয়ার। এখন ফিলিস্তিনিরা নিবন্ধনের কাগজ দেখাতে না পারলেই সেগুলো ইসরায়েল সরকারের অধীনে চলে যাবে এবং ইসরায়েলিরা তা কম দামে কিনে নিতে পারবে। জমি দখলের এই নয়া কৌশলের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটিকে জমি চুরির সাথে তুলনা করেছে সংগঠনটি। এছাড়া সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইসরায়েলের এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ ও সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। এর আগে পশ্চিম তীরে দখলদারিত্ব নিয়ে ইসরায়েলের বিরোধিতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি নেতানিয়াহু প্রশাসনকে মোকাবেলা করে ফিলিস্তিনিদের পাশে থাকেন কিনা সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসার সরকারি প্রতিবেদন নাকচ করে তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তির দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই অনড় রয়েছে। চলমান আন্দোলন প্রত্যাহারের প্রশ্নে শর্তও দিয়েছে ইমরানের দল পিটিআই। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে রবিবার ইমরানের চোখ পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছে 5 জন চিকিৎসকের মেডিকেল বোর্ড। এর ভিত্তিতে সোমবার সকালে আইনমন্ত্রী আজম নাজির তারা জানিয়েছেন, ইমরানের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। নতুন চশমায় ডান চোখে দৃষ্টিশক্তি 70% ফিরেছে আর বাম চোখে দৃষ্টি স্বাভাবিক আছে। এর আগে পিটিআই জানিয়েছিল তার ডান চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি আছে। এই প্রসঙ্গে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান জানিয়েছেন, ইমরানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রাজনীতি বা সুযোগ নিচ্ছে না তার দল। মেডিকেল বোর্ডের প্রতিবেদন সুপ্রিম কোর্টে দাখিলের কথা থাকলেও তা করা হয়নি বলেছেন তিনি। সেই সঙ্গে ইমরানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে চলমান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সোমবার সকালেও চতুর্থ দিনের মতো ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন পিটিআই নেতাকর্মীরা। অচলাবস্থার সমাধান চাইলে ইমরানকে অবিলম্বে আল শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তর এবং ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসুফকে দেখা করতে দেওয়ার শর্ত দিয়েছে পিটিআই। নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং এশিয়া ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। আল জাজিরার বিশেষ এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কৌশলগত অবস্থান ধরে রাখতে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস, পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মহাশক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতির পথ ধরে এগোতে পারে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এই জয় কেবল বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ভারত, পাকিস্তান ও চীন জুড়ে ক্ষমতার নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, বিএনপি ক্ষমতায় আসা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন এক বদলের ইঙ্গিত, আর তাতে করে বদলে যেতে পারে এই অঞ্চলের ভূরাজনীতি।
এরই মাঝে প্রতিবেশী দেশগুলো তা আঁচ করতে পারছে। নির্বাচনে জয়লাভের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ফোনে কথা বলেন। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে ভারত ও চীনের মধ্যে যে প্রতিযোগিতা আছে তার অংশ হিসেবে এর আগ পর্যন্ত নয়াদিল্লি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল তিক্ত। তবে এবারে বিএনপির সঙ্গে হৃদ্যতা বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী দেখা যাচ্ছে দিল্লিকে। সব মিলিয়ে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ভূরাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী আল জাজিরাকে বলেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে সমীকরণ ছিল তা আগামীতে অনুসরণ করা উচিত হবে না। দুপক্ষের মধ্যেই সম্পর্ক ভারসাম্যমূলক থাকা জরুরি, যা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সার্বভৌমত্ব এবং একে অপরের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার ওপর জোর দেয়। একই সঙ্গে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরিসরও থাকবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, আওয়ামী লীগের জায়গায় বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসাকে একটি সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়। সহজ করা হয়েছে ভিসা প্রক্রিয়া। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক সফরও হয়েছে। সব মিলিয়ে উভয় পক্ষে বেড়েছে আস্থা। বিশ্লেষকদের মতে বিএনপি সরকারের আমলে এই গতি বৃদ্ধি পেতে পারে। পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্র সচিব এবং কূটনীতিক সালমান বশির বলেন, বাংলাদেশের নির্বাচন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পুনরায় শুরু হওয়ার চিহ্ন বহন করছে। ঢাকার সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার বর্তমান নীতিতে পাকিস্তানের অটল থাকা উচিত। গত মাসে পাকিস্তানি সেনাবাহিনী জানায়, তারা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানে তৈরি JF-17 যুদ্ধ বিমান বিক্রির জন্য আলোচনা করছে। বশির বলেন, এ যাত্রায় প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীন আরও ঘনিষ্ঠ হতে পারে। বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক শাহাব এনাম খানের মতে, বিএনপি ইসলামাবাদ ও দিল্লি উভয়ের প্রতি আরও লেনদেনমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে। আল জাজিরা বলছে, সম্ভবত এ যাত্রায় বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে চীনের সঙ্গে। বেইজিং শেখ হাসিনার সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে বাংলাদেশের সব রাজনৈতিক পরিমণ্ডলে সংযোগ গড়ে তুলেছে তারা। শেখ হাসিনার আমলে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশে তার অর্থনৈতিক অবস্থান সম্প্রসারণ করেছে। বাংলাদেশের সঙ্গে অবকাঠামোগত বিনিয়োগ এবং সামরিক সহযোগিতাও আরও গভীর করেছে তারা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য কর্মকর্তারা বেইজিংয়ে উচ্চ পর্যায়ের সফরের পাশাপাশি প্রায় $2.1 বিলিয়ন চীনা বিনিয়োগ, ঋণ ও অনুদান নিশ্চিত করেছেন। এরই মাঝে বিএনপির বিজয়েও অভিনন্দন জানিয়েছে তারা। চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় লেখার জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে। আল জাজিরাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বিএনপি সম্ভবত চীনের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করবে। একই সঙ্গে বাংলাদেশ এই অঞ্চলে চীনের বেড়ে চলা উপস্থিতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির আলীর মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হবে চীনা বিনিয়োগ ও সংযোগ প্রকল্পগুলোকে এমনভাবে রাখা যেন তারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। একই সঙ্গে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক নীতিকে অনুমানযোগ্য ও নিয়মতান্ত্রিক করা। ঢাকা যদি তার অগ্রাধিকার সম্পর্কে স্বচ্ছ হতে পারে এবং চীনকে নিরাপত্তা প্রতীকের পরিবর্তে অর্থনৈতিক খাতে কেন্দ্রীভূত রাখতে পারে, তাহলে নিজস্ব কৌশলগত অবস্থান ধরে রাখা এবং পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার চাপে না পড়ার সুযোগ থাকবে। বিএনপির ইশতেহারে বাংলাদেশ প্রথম নীতির ওপর জোর দেয়া হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের শাহাব এনাম খান বলেন, নতুন প্রশাসনকে তার কূটনীতি বড় বড় কথায় নয় বরং বাস্তববাদের ভিত্তিতে গড়ে তুলতে হবে। সার্বিক প্রেক্ষাপটে বিএনপির এবারের শাসনামল এশিয়া ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 20 বছরের নিরাপত্তা নিশ্চিতের শর্তে যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেন শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই জন্য আমেরিকাকে 20 বছরের এই শর্ত বেঁধে দিয়েছেন তিনি। বলেন, এই সময়ের মধ্যে ইউক্রেনে কোনো রকম হামলা চালাতে পারবে না রাশিয়া। মির ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্ট। শান্তি চুক্তির টেবিলে বসতে রাজি ইউক্রেন,
কিন্তু শর্ত একটাই, নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। রাশিয়ার সাথে যে কোনো চুক্তিতে সই করার আগে ওয়াশিংটনের কাছ থেকে ২০ বছরের নিরাপত্তা গ্যারান্টি চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৪ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যে কোনো ত্রিপক্ষীয় চুক্তিতে এই গ্যারান্টি দেওয়ার আহ্বান জানান। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন যেন অন্তত ২ দশক রুশ আক্রমণের শিকার না হয় তা নিশ্চিত করতে তার একটি আইনগতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা চুক্তি প্রয়োজন। জেলেনস্কি অভিযোগ করেন, ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র প্রায়ই ইউক্রেনের স্বার্থ বিবেচনা করেনি এবং রাশিয়ার পক্ষ হয়ে আলোচনা চালিয়ে গেছে। এছাড়া ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য স্পষ্ট সময়সীমা দেওয়ার দাবিও তোলেন তিনি। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিশেষজ্ঞদের মতে জেলেনস্কি মূলত এমন একটি আইনি ও সামরিক কাঠামোর প্রতিশ্রুতি চাইছেন যা ন্যাটোর আর্টিকেল ৫-এর মতো কাজ করবে। এর মানে হলো আগামী ২০ বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে কোনো শত্রুর আক্রমণ থেকে রক্ষার আইনি নিশ্চয়তা দেবে। যদি শান্তি চুক্তি স্বাক্ষরের পর রাশিয়া পুনরায় আক্রমণ করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক বা কৌশলগতভাবে ইউক্রেনের পাশে দাঁড়াবে। ১৯৯৪ সালে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিনিময়ে যে নিরাপত্তা গ্যারান্টি পেয়েছিল, রাশিয়া সেটি লঙ্ঘন করেছে। ফলে জেলেনস্কি এ বিষয়ে কোনো মৌখিক আশ্বাসে ভরসা করতে পারছেন না। তিনি চাইছেন মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত একটি শক্তিশালী চুক্তি, যাতে ভবিষ্যতে হোয়াইট হাউসে ক্ষমতার পরিবর্তন হলেও এই গ্যারান্টি বজায় থাকে। পাশাপাশি দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি থাকলে বিদেশি বিনিয়োগকারীরা ইউক্রেন পুনর্গঠনে অর্থলগ্নি করতে ভরসা পাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই দাবির প্রতি ইতিবাচক হলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ ধরনের দীর্ঘমেয়াদী সামরিক গ্যারান্টি দিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, যা রাজনৈতিকভাবে বেশ জটিল হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রও চায় না রাশিয়ার সাথে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে। জেলেনস্কির শর্ত অনুযায়ী নিরাপত্তায় গ্যারান্টি দিলে যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার সাথে সরাসরি সামরিক দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ারই প্রতিশ্রুতি দেবে। বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কি এখন ইসরায়েলি মডেল অনুসরণ করছেন, অর্থাৎ ন্যাটো সদস্য না হয়েও যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি শক্তিশালী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি করা যা দেশটিকে সামরিকভাবে অজেয় করে তুলবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন ফুচকা প্রেমীরা। রাস্তার ধারে তৃপ্তি মিটিয়ে যারা ফুচকা খান, তাদের সামনেই ফুচকার পাত্রে ঢুকে পড়ল ভয়ঙ্কর এক সাপ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রেতাদের মধ্যে। বারবার চেষ্টা করেও পাত্র থেকে সরাতে পারেনি সাপটিকে। শেষ পর্যন্ত কি হয়েছিল? সাপটি উদ্ধার করতে পেরেছে? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ফুচকার দোকানে ঘুরে বেড়াচ্ছে সাপ। রাস্তার ধারের ফুচকা দোকানে প্রায় অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটে। কখনো বিক্রেতা নোংরা হাতে, আবার কখনো টয়লেট ব্যবহার করে হাত না ধুয়েই ২ হাতে ফুচকা বানাতে দেখা যায়। তবে এবার ফুচকা প্রেমীরা সাক্ষী হলেন ফুচকা দোকানে সাপের ভয়ঙ্কর কাণ্ডে। রাস্তার ধারে জমজমাট ফুচকা দোকানের টক জলের গ্রানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। কেউ প্লেট হাতে, কেউ আবার দ্বিতীয়বার লাইনে দাঁড়ানোর অপেক্ষায়। ঠিক সেই সময় ঘটল চমকে দেওয়ার মতো ঘটনা। ফুচকার পাত্রে আচমকা উঠে পড়ল সবুজ রঙের একটি সাপ। মুহূর্তে বদলে গেল দৃশ্যপট। টক জলের বড় পাত্রের চারদিকে ধীরে ধীরে ঘুরে বেড়াতে থাকে সাপটি। কেউ আতঙ্কে দূরে সরে যান, কেউ আবার ভিডিও করে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুচকা খাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো লোমহর্ষক দৃশ্যে। স্থানীয় এক বাসিন্দা প্রথমে পানির বোতল দিয়ে সাপটিকে ধরার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। সাপটি বারবার ফুচকার পাত্রেই ঢোকার চেষ্টা করতে থাকে। মজাদার খাবার ফুচকা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। পরিস্থিতি জটিল হতে পারে বুঝে দ্রুত খবর দেওয়া হয় উদ্ধার কর্মীদের। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে এক তরুণ সাহসিকতার সঙ্গে সাপটির লেজ ধরে সেটিকে বড় পানি ভর্তি পাত্রে ভরে ফেলেন। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার এলাকায়। জানা গেছে, সাপটি উদ্ধারের পর সে দোকান থেকে আবারও ফুচকা খেয়েছেন অনেকেই। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।